23শে জানুয়ারি 2022 নিখোঁজ হয় একটি 9 বছরের শিশু। সেই সময় পুলিশ ভোট নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে এই ব্যাপারটার দিকে খুব একটা নজর দিতে পারছিল না। তখন ছেলেটির বাবাই অপরাধীকে খুঁজে বার করার জন্য সচেষ্ট হয়ে ওঠে একজন গোয়েন্দা। নিজের সন্তানকে খুঁজে পেতে বাবাই হয়ে ওঠে গোয়েন্দা। তিনি অপরাধীদের খুঁজেও বার করেন, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে যায়। তারা হত্যা করে ফেলে শিশুটিকে। চলুন শুনে নেওয়া যাক আজকের সত্যি ঘটনাটা, এক পিতার ছেলেকে ফিরে পেতে গোয়েন্দা হয়ে ওঠার সত্য ঘটনা। আপনারা শুনছেন অজানা কাহিনী। গব্বর সিং তার পরিবার নিয়ে বসবাস করত আগ্রায়। পাড়া প্রতিবেশীদের সাথে তাদের বেশ ভালোই সম্পর্ক, সবাই বেশ সম্মানও করত তাকে। গব্বর সিং একটা দোকানের মালিক। নিয়মিত সে দোকানে যেত। তার রোজগারপাতিও বেশ ভালোই ছিল। বাড়িঘর ভালো, সচ্ছল পরিবার তার। 2022 সালের 23শে জানুয়ারি সন্ধ্যের পর গব্বর সিংয়ের কাছে একটা ফোন আসে। ফোনটা তারই বাড়ি থেকে তার স্ত্রী করেছিল। তার স্ত্রী জানায় তাদের একমাত্র সন্তান কুলদীপ পাড়ায় বন্ধুদের সাথে খেলছিল, কিন্তু সন্ধে হয়ে গেছে, এখনও সে ফেরেনি। সে আশেপাশে খোঁজ নিয়েছে, দেখেছে, ছেলের নাম ধরে বারবার ডাকাডাকিও করেছে, কিন্তু কোথাও তাকে দেখতে পায়নি। স্ত্রীর কথা শুনে গব্বর সিং চিন্তিত হয়ে পড়ে। তড়িঘড়ি দোকান বন্ধ করে বাড়ি ফিরে আসে। তারপর শীতের রাতে সারাটা পাড়া তন্ন তন্ন করে খোঁজে। সে রাস্তা, মাঠ, পার্ক সমস্ত জায়গাতে খোঁজে। প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে সে ছেলের খোঁজ করতে থাকে, কিন্তু কেউ কুলদীপের কোনো খোঁজ দিতে পারে না। এদিকে কুলদীপের মা কান্নায় ভেঙে পড়ে। তার একমাত্র সন্তান গেল কোথায়, সেই চিন্তায় সে অস্থির হয়ে পড়ে। এত রাত হয়ে গেছে, ছেলেটার ঠান্ডা লাগবে তো। পরনে যদিও টুপি ও সোয়েটার আছে, তবু এত ঠান্ডায় সেটা তো যথেষ্ট নয়। গব্বর সিং প্রতিবেশীদের সাথে বসে আলোচনা করতে থাকে এখন কি করণীয় সে ব্যাপারে। তারপর আবারও রাতটা কোনো রকমে কাটিয়ে আবার খোঁজা শুরু করে পরের দিন ভোরবেলায়। গব্বর সিং কয়েকজন প্রতিবেশীকে সঙ্গে নিয়ে আগ্রার ইরাদত নগর থানায় যায় ও সন্তানের মিসিং রিপোর্ট লেখায়। পুলিশ গব্বর সিংকে জিজ্ঞাসা করে এ ব্যাপারে সে কাউকে সন্দেহ করে কিনা, কারো সাথে তার কোনো শত্রুতা আছে কিনা। গব্বর সিং জানায় তার কারো সাথে কোনো শত্রুতা নেই। কিডন্যাপ কে করতে পারে সে ব্যাপারে তার কোনো ধারণাই নেই। সে কাউকে সন্দেহ করে না। পুলিশের এমন নানান প্রশ্নের উত্তর দিয়ে থানায় পুত্রের মিসিং রিপোর্ট লিখিয়ে বাড়ি ফিরে আসে। তারপর ফোনে আত্মীয় স্বজন সবাইকে জিজ্ঞাসা করতে থাকে তারা কেউ কুলদীপের কোনো খোঁজ জানে কিনা, কিন্তু কোনোভাবেই কুলদীপের কোনো খোঁজ পাওয়া যায় না। একটা একটা করে দিন পেরোতে থাকে, আর বাবা মার চিন্তা বাড়তেই থাকে। এদিকে পুলিশ ইলেকশন ডিউটি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, ফলে কুলদীপকে খুঁজে বার করার কাজ স্থগিত থাকে। পুলিশের এমন উদাসীনতা দেখে গব্বর সিং ও তার প্রতিবেশীরা ভীষণ রেগে যায়, কিন্তু কিছু করে উঠতে পারে না। এভাবে কেটে যায় প্রায় 11-12 দিন। এবার গব্বর সিংয়ের মনে হয় তার ছেলেকে ফিরে পেতে হলে তাকেই কিছু একটা করতে হবে। তাকেই খুঁজে বার করতে হবে নিজের ছেলেকে। প্রতিবেশীদের সঙ্গে গব্বর সিংয়ের সম্পর্ক বেশ ভালোই ছিল। এ ব্যাপারে সে কয়েকজন বিশ্বস্ত প্রতিবেশীদের সঙ্গে কথা বলে আলোচনা করে। গব্বর সিং ঠিক করে সে তার ছেলের ছবি পোস্টার আকারে ছাপাবে ও সারা শহরে তার হারিয়ে যাওয়ার কথা ছড়িয়ে দেবে। তাতে লেখা হয় এই বাচ্চাটির খোঁজ যে দিতে পারবে তাকে নগদ 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। তার বিশ্বাস কেউ না কেউ ঠিকই কুলদীপের খোঁজ দিতে পারবে। যেমন ভাবা তেমন কাজ। নিজের অর্থে মিসিং পোস্টার ছাপিয়ে শহরের অলিতে গলিতে তা লাগিয়ে দেয়। তাছাড়া সোশ্যাল মিডিয়াতেও গব্বর সিং এই একই পোস্ট করে। মনে আশা ছেলের খবর সে নিশ্চয়ই শীঘ্রই পাবে। কিন্তু এর পরেও কেটে যায় বেশ কয়েকটা দিন। ছেলের কোনো খোঁজ পাওয়া যায় না। তারপর 5ই ফেব্রুয়ারি গব্বর সিং একটা চিঠি পায়। চিঠিতে লেখা ছিল তোমার ছেলে আমার কাছে আছে, তার মুক্তিপণ হিসেবে 35 লক্ষ টাকা আমার চাই। টাকা একটা ব্যাগে ভরে একটা গ্রামের নাম বলে, সেখানে একটা পেট্রোল পাম্প আছে। তার উল্টো দিকে একটু দূরে রাস্তা থেকে একটু ভিতরে নির্জন জায়গায় একটা মাত্র শিশু গাছ আছে। সেই গাছে টাকা ভর্তি ব্যাগটা ঝুলিয়ে রেখে যাবে, তাহলেই তোমার ছেলেকে ফিরে পাবে। টাকা না পেলে তোমার ছেলেকে আমরা মেরে ফেলব। ছেলেকে জীবিত ফিরে পেতে চাইলে যত তাড়াতাড়ি সম্ভব 35 লক্ষ টাকার ব্যবস্থা করো। চিঠি পেয়ে গব্বর সিংয়ের চিন্তা আরও বেড়ে যায়। এত টাকা সে পাবে কোথায়? কিডন্যাপারের দেওয়া সময়সীমার মধ্যে এত টাকা অ্যারেঞ্জ করা তার পক্ষে অসম্ভব। গব্বর সিং সেই বিশ্বস্ত প্রতিবেশীদের সঙ্গে আবারও আলোচনায় বসে। এক প্রতিবেশী বলে
কুলদীপকে যে এই ব্যক্তি কিডন্যাপ করেছে তার তো কোনো প্রমাণ নেই। হতে পারে চারিদিকে নিখোঁজ পোস্টার দেওয়া হয়েছে, তাতে ৫ লক্ষ টাকা পুরস্কারের কথা বলা আছে। হয়তো সেটা দেখে বেশি টাকা পাওয়ার লোভে সে এমন একটা উড়ো চিঠি পাঠিয়েছে। শেষে হয়তো দেখা যাবে তোমার টাকাও গেল, আবার ছেলেকেও ফিরে পেলে না। তখন কি হবে? তার চেয়ে বরং কিডন্যাপারের কাছে প্রমাণ চাইতে হবে যে তার কাছেই যে কুলদীপ আছে তার প্রমাণ কি। কিন্তু কিডন্যাপারের সঙ্গে যোগাযোগ করা যাবে কিভাবে? সে তো কোনো কন্ট্যাক্ট নাম্বার দেয়নি। তাই অগত্যা অপেক্ষা ছাড়া উপায় নেই। কয়েকদিন পর ৯ ফেব্রুয়ারি আবারও একটা চিঠি আসে। তাতে লেখা ছিল, আমরা জানি তোমার কাছে ৩৫ লক্ষ টাকা নেই, তাই কমিয়ে ২৫ লক্ষ টাকা করা হলো। আমরা এও জানি তুমি বিশ্বাস করো না তোমার ছেলেকে আমরাই কিডন্যাপ করেছি, তাই তোমার ছেলের মাথার টুপি আমরা প্রমাণ হিসেবে পাঠাবাম। ২৫ লক্ষ টাকা পূর্বে বলা দেওয়া স্থানে রেখে আসবে, তাহলেই তোমার ছেলেকে জীবিত ফিরে পাবে। গব্বর সিং চিঠির সঙ্গে যে আরও একটা প্যাকেট পেয়েছিল সেটা তড়িঘড়ি খুলে দেখে। ২৩শে জানুয়ারি নিখোঁজ হওয়ার এই টুপিটাই তার ছেলের মাথায় পড়া ছিল। গব্বর সিং বুঝতে পারে এরাই আসল কিডন্যাপার। তবে তার মনে একটা খটকাও লাগে। কিডন্যাপার জানল কিভাবে তার কাছে ৩৫ লক্ষ টাকা নেই? আবার এটাই বা জানল কিভাবে যে সে এদেরকে ফেক কিডন্যাপার ভাবছে? তাহলে কি প্রতিবেশীদের কেউ যুক্ত আছে এ ব্যাপারে? সব কিছু কেমন যেন গুলিয়ে যায়। সে ভীষণ ভালো করে মনে করার চেষ্টা করে, কিন্তু কোনো প্রতিবেশীর ব্যাপারে তার সন্দেহজনক বলে মনে হয় না। তাহলে কি গোপনে কোনো অপরিচিত মানুষ তার গতিবিধির উপর নজর রাখছে? যাই হোক, ১১ই ফেব্রুয়ারি আবারও একটা চিঠি পায় গব্বর সিং। এতে লেখা ছিল, তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে, এর থেকে বেশি সময় আর দেওয়া যাবে না। ২৫ লক্ষ টাকা একটা ব্যাগে ভরে পেট্রোল পাম্পের কাছে নির্জন এলাকায় যে শিশু গাছটা আছে তাতে টাকা ভর্তি ব্যাগ দিয়ে চলে যাবে। তাহলে তোমার ছেলে তোমার বাড়ি পৌঁছে যাবে। কবে কখন টাকা দিতে হবে তাও চিঠিতে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়। গব্বর সিংয়ের পক্ষে এত টাকা একসাথে জোগাড় করে ওঠা সম্ভব হয় না। ওদিকে পুলিশও ইলেকশন ডিউটি নিয়ে ব্যস্ত। এবার ছেলেকে ফিরে পাওয়ার আশায় গব্বর সিং নিজেই গোয়েন্দার ভূমিকা পালন করে। প্রথমে সে ৩টে চিঠি পাশাপাশি রেখে পুঙ্খানুপুঙ্খভাবে বারবার পড়তে থাকে, যদি কিছু ক্লু পাওয়া যায় এই আশায়। বেশ কয়েকবার চিঠিগুলো পড়ার পর তার মনে হয় ৩টে চিঠিতে একটু হেরফের থাকলেও একটা ব্যাপার সব সময় একই আছে। অর্থাৎ চিঠিতে প্রথমে মুক্তিপণ চাওয়া হয় ৩৫ লক্ষ টাকা, পরে তা পাল্টে ২৫ লক্ষ টাকা করা হয়। তবে মুক্তিপণ দেওয়ার স্থান পাল্টানো হয় না। ৩টে চিঠিতে একই গ্রামের নাম, পেট্রোল পাম্পের নাম, ওই গ্রামের শিশু গাছের অবস্থানের বর্ণনা একই থাকে, যেখানে মুক্তিপণের টাকা ব্যাগে ভরে ঝুলিয়ে রাখার কথা কিডন্যাপার বলেছে। গব্বর সিংয়ের মনে হয় যে তার ছেলেকে অপহরণ করেছে সে নিশ্চয়ই ওই গ্রামটাকে ভীষণ ভালো করে চেনে। তা না হলে সে জানবে কি করে ওই গ্রামে একটাই মাত্র শিশু গাছ আছে? হতে পারে অপহরণকারী ওই গ্রামের বাসিন্দা, বা আগে ওই গ্রামে থাকত। আবার গব্বর সিং প্রতিবেশীদের সঙ্গে যা আলোচনা করে তাও সে জানতে পেরে যায়। হতে পারে সেই ব্যক্তি বর্তমানে তার এলাকার আশেপাশেই থাকে। গব্বর সিংয়ের মাথায় একটা বুদ্ধি আসে। সে তার এক বিশ্বস্ত প্রতিবেশীকে নিয়ে কিডন্যাপারের চিঠিতে বলা সেই গ্রামে ছদ্মবেশে যায়। গ্রামটা গব্বর সিংয়ের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে। সেখানে পৌঁছে এলাকা পরিদর্শন করে তার মনে হয় এই গ্রাম গব্বর সিংয়ের গ্রাম ও কিডন্যাপারের মধ্যে নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে। এবার গব্বর সিং নিজের পরিচয় গোপন করে এই গ্রামের মানুষদেরকে জিজ্ঞাসা করতে থাকে এই গ্রামের কেউ বর্তমানে ইরাদাত নগরে থাকে কিনা, বা কারো কোনো আত্মীয় ইরাদাত নগরে আছে কিনা। সবাই বলতে থাকে না, তারা এমন কাউকে চেনে না, বা ইরাদাত নগরে তাদের কোনো আত্মীয় নেই। জিজ্ঞাসাবাদ করতে করতে কেটে যায় বেশ কয়েক ঘণ্টা। অবশেষে গব্বর সিংয়ের প্রচেষ্টা সফল হয়। এক ব্যক্তি জানায় তার চেনা একজন মানুষ আছে যে পূর্বে ইরাদাত নগরে কাজ করত। বর্তমানে সে এই গ্রামেই ফিরে এসেছে। তার নাম আসু। গব্বর সিংয়ের মনে আশার আলো জাগে। তার ইনভেস্টিগেশন সঠিক পথেই এগোচ্ছে। এবার আসু কে, কোথায় থাকে, আগে ইরাদাত নগরে কোথায় থাকত বা কি করত, এসবের খোঁজ নিতে শুরু করে গব্বর সিং। জানা যায় আসু গাড়ি ভাড়া দেয়, তার গাড়ি ট্যাক্সি হিসেবে ভাড়া দেয়। এবার সন্ধ্যের দিকে সেই প্রতিবেশীকে সঙ্গে নিয়ে গব্বর সিং ছদ্মবেশে আসুর বাড়িতে এসে হাজির হয়। বলে, আমাদের একটা গাড়ি ভাড়া চাই। আসু কেমন যেন ঘাবড়ে যায়। তারপর নিজেকে সামলে নিয়ে বলে, ভাড়া দেওয়ার মতো কোনো গাড়ি এখন নেই, সামনেই অটো স্ট্যান্ডও আছে, সেখান থেকে গাড়ি পেয়ে যাবে। গব্বর সিং ও তার প্রতিবেশী আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। কিন্তু তারা অটো স্ট্যান্ডে যায় না, অন্য দিক দিয়ে ঘুরে আসুর বাড়ির পেছন দিকের এক ঝোপের আড়ালে লুকিয়ে থাকে। সেখান থেকে আসুকে লক্ষ্য রাখে। আসু কাউকে তার মোবাইল ফোন থেকে কল করছে।
গব্বর সিং শুনতে পায় সে বলছে, কয়েকজন গাড়ির খোঁজ করতে এসেছিল। আমি তাদেরকে কিচ্ছু বলিনি, তাদেরকে আমার সন্দেহজনক বলে মনে হয়েছে। গব্বর সিং ভাবে, কিচ্ছু বলিনি, এই কথা বলার অর্থ কি হতে পারে? এবার গব্বর সিং নিশ্চিতভাবে বুঝতে পারে তার ছেলের কিডন্যাপের ব্যাপারে কোনো না কোনোভাবে এই আসু জড়িত। গব্বর সিং তৎক্ষণাৎ সেই ঝোপ থেকে সাবধানে বেরোয়, তারপর সোজা চলে আসে ইরাদাতনগর পুলিশ স্টেশনে। সেখানে গিয়ে পুলিশের হাতে পায়ে ধরে বলে, আমি অনেক কষ্টে আসু নামে এক ব্যক্তির খোঁজ পেয়েছি, আমার বিশ্বাস সে কিডন্যাপের সঙ্গে যুক্ত। আমার একার পক্ষে তার কাছ থেকে সত্য বের করা সম্ভব নয়, দয়া করে আমাকে সাহায্য করুন। পুলিশ গব্বর সিংয়ের কথা শুনে আসুকে তার বাড়ি থেকে তুলে আনে। গব্বর সিং আনন্দে আত্মহারা হয়ে ওঠে, এবার সে তার ছেলেকে ফিরে পাবে। যাই হোক, পুলিশ আসুকে জেরা করে। প্রথমে আসু কিছুতেই মুখ খোলে না। তারপর যখন পুলিশ কঠোরভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে, তখন আসু সব সত্যি বলে দেয়। জানা যায় আসু তার দুই বন্ধু মুকেশ ও কানাইয়ার সঙ্গে মিলে এ কাজ করেছে। 3 জন কিডন্যাপারই ধরা পড়ে, গ্রেফতার হয়। কিন্তু কুলদীপকে তার বাবা ফিরে পায় না। কারণ 23শে জানুয়ারি যেদিন কুলদীপ কিডন্যাপ হয়, সেই দিন গভীর রাত্রেই আসু, মুকেশ ও কানাইয়া মিলে তাকে হত্যা করে। এখন প্রশ্ন হল, গব্বর সিংয়ের সাথে এদের কি শত্রুতা থাকতে পারে? মাত্র 9 বছর বয়সী একটা বাচ্চাকে তারা কেন এমন নির্মমভাবে হত্যা করল? যে রাতে জানা যায় মুকেশ 2020 সালে গব্বর সিংয়ের বাড়িতে ভাড়া থাকত, বাবা মা বোন সবাইকে নিয়ে একসাথে। এই সময় মুকেশের বোনের বিয়ের ঠিক হয়। এই পর্যন্ত সবই ঠিক ছিল। এরপর মুকেশের বোনের হবু শ্বশুরবাড়ির লোকজন এই পরিবার সম্পর্কে খোঁজ নিতে শুরু করে। এটা একটা নর্মাল ব্যাপার। পাত্রপক্ষ বা কন্যাপক্ষ বিয়ের আগে যাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চলেছে তাদের ব্যাপারে খোঁজ খবর নেয়। খোঁজ খবর নিয়ে দেখে শুনে তবেই বিয়ে দেয়। এক্ষেত্রেও ব্যাপারটা তাই ঘটেছিল। পাত্রপক্ষ কন্যাপক্ষের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন তা প্রতিবেশীদের কাছে জানতে চেয়েছিল। এই ফ্যামিলির কারো কোনো চারিত্রিক দোষ আছে কিনা, এরা নেশা টেশা করে কিনা, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, গব্বর সিংয়ের বাড়িতে যেহেতু মুকেশরা ভাড়া থাকত, তাই পাত্রপক্ষ গব্বর সিংকেই এসব নানান কথা জিজ্ঞাসা করে। গব্বর সিং এদের সম্পর্কে যা জানত তা পাত্রপক্ষকে বলে দেয়। মুকেশ নেশা করত, তার কিছু খারাপ অভ্যাসও ছিল, সেসবই গব্বর সিং বলে দেয় পাত্রপক্ষকে। আসলে গব্বর সিং খুব একটা মিথ্যে কথা বলতে পারত না, তাই সে যা জানত তা সবই সত্যি সত্যি বলে দেয়। মুকেশের বোনের বিয়ে ভেঙে যায়। মুকেশের বোন আত্মহত্যা করে। বিয়েটা যে মুকেশের জন্যই ভেঙে যায় সেটা মেনে নেবার বদলে মুকেশের মনে হয় তার বোনের বিয়ে ভাঙার জন্য এই গব্বর সিং দায়ী। বিয়ে ভেঙে গেছে বলেই তার বোন এ পৃথিবী ছেড়ে চলে গেছে। বোনের মৃত্যুর কিছুদিন পর মুকেশ গব্বর সিংয়ের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায় এবং প্রতিশোধ নেবার পরিকল্পনা করে। মুকেশ ভাবে, বোনকে হারিয়ে সে যে যন্ত্রণা ভোগ করেছে সেই একই যন্ত্রণা গব্বর সিংকেও দিতে হবে, তবে সে বুঝবে স্বজন হারানোর কষ্টটা। সেই থেকে মুকেশ গব্বর সিংয়ের ছেলে কুলদীপকে মারার ছক কষতে থাকে। কানাইয়া ইরাদাত নগরে গব্বর সিংয়ের বাড়ির ঠিক উল্টো দিকেই থাকে। একবার সে চুরি করতে গিয়ে ধরা পড়ে। পাড়ার লোক তাকে প্রচণ্ড মারধর করে, কেউ কেউ তাকে জুতো দিয়েও মারে। তারপর তাকে পুলিশের হাতে তুলে দিতে চায়। তখন গব্বর সিং বলে, ছেলেটি চুরির যথাযথ শাস্তি পেয়ে গেছে, পুলিশকে খবর দেবার আর দরকার নেই, ওকে ছেড়ে দেওয়া হোক। যেহেতু প্রতিবেশীরা গব্বর সিংকে যথেষ্ট সম্মান করত, মানত, তাই তার কথা শুনেই কানাইয়াকে ছেড়ে দেওয়া হয়। এক প্রকার গব্বর সিংই তাকে হাজতবাসের হাত থেকে, পুলিশের হাত থেকে বাঁচিয়েছে। অথচ এই অকৃতজ্ঞ কানাইয়ার মনে হয় গব্বর সিং চাইলেই তাকে মারের হাত থেকে বাঁচাতে পারত, অথচ বাঁচায়নি। তাই গব্বর সিংয়ের ওপর তার যথেষ্ট রাগ ছিল। তাই মুকেশ বদলা নেবার কথা বললে কানাইয়াও রাজি হয়ে যায়। আর আসুর সাথে গব্বর সিংয়ের কোনো ব্যক্তিগত আক্রোশ ছিল না। সে দুই বন্ধুকে সাহায্য করেছিল। 23শে জানুয়ারি কুলদীপ বাড়ির বাইরে খেলছিল। সেখান থেকে কানাইয়া তাকে ডেকে নেয়। যেহেতু কুলদীপ কানাইয়াকে চিনত, তাই সে চলে আসে। তারপর তাকে কিডন্যাপ করে তাকে সারেন্দ্রী গ্রামে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানকার জঙ্গলে নিয়ে গিয়ে তাকে হত্যা করে। তার মৃতদেহ জঙ্গলের মাটিতে পুঁতে দেয়। তারা কি করে এতটা নিষ্ঠুর হতে পারে? একটা মাত্র 9 বছরের শিশুকে হত্যা করতেও হাত কাঁপল না তাদের। এরপর তারা যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। 13 দিন পর গব্বর সিং যখন ছেলের নিখোঁজ পোস্টার ছাপায়, যে সন্ধান দিতে পারবে তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেবার ঘোষণা করে, তখন এই 3 কিডন্যাপারের মনে লোভ জাগে। তাদের মনে হয়, তার মানে গব্বর সিংয়ের কাছে ভালোমতো টাকা পয়সা আছে।
এই সুযোগে যতটা লুটেফুটে নেওয়া যায় এই ভেবে গব্বর সিংকে চিঠি লেখা। কানাইয়া যেহেতু গব্বর সিংয়ের বাড়ির পাশের বাড়িতেই থাকত, তাই গব্বর সিংয়ের সমস্ত গতিবিধির ওপর সে নজর রাখত এবং কুলদীপকে খোঁজার ব্যাপারে গব্বর সিংকে সাহায্য করত। তাই গব্বর সিং যখন সন্দেহ প্রকাশ করে যে চিঠি পাঠিয়েছে সে কিডন্যাপার নাও হতে পারে, তখন কানাইয়া সেখানে উপস্থিত ছিল। এরপর কানাইয়া ও তার দুই বন্ধু মিলে আবার সেই জঙ্গলে যায়, মাটি খুঁড়ে মৃতদেহের মাথা থেকে টুপি খুলে নিয়ে আসে আর মৃতদেহকে আবারও মাটি চাপা দিয়ে আসে এবং সেই টুপি পরিষ্কার করে প্রমাণ হিসাবে গব্বর সিংয়ের কাছে পাঠায়। আলোচনার সময় গব্বর সিং বলেছিল তার কাছে ৩৫ লক্ষ টাকা নেই, তাই মুক্তিপণ কমিয়ে ২৫ লক্ষ টাকা করে দেয়। এই খুনিরা অপরাধ করার সময় কেন যে ভুলে যায় একদিন না একদিন তার অপরাধের পর্দা ফাঁস হবেই, শাস্তিও তাকে পেতেই হবে। গব্বর সিংকে ভুল বুঝে তার ওপর রাগ পুষে রেখে এমন এক মর্মান্তিক ঘটনা ঘটিয়ে কি লাভ হল তাদের? বর্তমানে এই ৩ অপরাধী জেলে। আপনার মতামত কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আজকের কাহিনী এই পর্যন্তই। খুব শিগগিরই ফিরে আসব আরেকটি নতুন সত্য ঘটনা নিয়ে। সচেতন থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে লাইক করুন আর এরকম কাহিনী শুনতে সাবস্ক্রাইব করুন।